আচ্ছা, উপসাগরীয় অঞ্চলের ছবিটা কিন্তু খুব দ্রুতই বদলে যাচ্ছে। মানে যে সংঘাতটা এতদিন মনে হচ্ছিল অনেক দূরে, সেটাই এখন ছড়িয়ে পড়ছে। আর এমন সব দেশকে হুমকির মুখে ফেলছে যেগুলো কিনা বিশ্বের অন্যতম ধনী আর বলা যায় নিরাপদ। এই যে দেখুন, একটা মার্কিন F-15 বিমানে আগুন, কিংবা একটা মিসাইলকে মাঝপথে থামিয়ে দেওয়ার পর বিস্ফোরণ, এমনকি দুবাইতে ড্রোন হামলা। না, এগুলো কোনো সাধারণ যুদ্ধক্ষেত্রের ছবি নয়। এসব ঘটছে বিশ্বের সবচেয়ে ধনী কিছু দেশের স্যামো কেন্দ্রে। আসলে ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে যে ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার চলছিল, সেটা এখন প্রায় একটা খোলাখুলি সংঘাতে পরিণত হচ্ছে। আর এই সংঘাতটা পুরো উপসাগরকেই যেন গ্রাস করে নিচ্ছে। তো আসল প্রশ্নটা হলো, এই উপসাগরীয় দেশগুলো, মানে যারা এতদিন ধরে এত চেষ্টা করে নিরপেক্ষ ছিল, তারা হঠাৎ করে কিভাবে এই যুদ্ধের একদম ফ্রন্টলাইনে চলে এলো? চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরভাবে আলোচনা করা যাক। তো প্রথমে চলুন পরিচিত হই এই নতুন যুদ্ধক্ষেত্রের প্রতিবেশীদের সাথে। কুয়েত, সৌদি আরব, বাহরেইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই আর ওমান। এই যে 6টা উপসাগরীয় আরব রাষ্ট্র, এরা সবাই কিন্তু পারস্য উপসাগরের ঠিক অন্য পারে, মানে ইরানের মুখোমুখি অবস্থানে আছে। সোজা কথায়, ভৌগোলিকভাবে তারাই এই নতুন যুদ্ধক্ষেত্রের একদম প্রথম সারিতে। আর এই দেশগুলোর মধ্যে একটা বড় মিল আছে। এদের শাসন ব্যবস্থা হলো রাজতন্ত্র, মানে দেশগুলো একটা রাজবংশ দিয়ে শাসিত হয়, যেখানে সব ক্ষমতা একজন শাসকের হাতেই থাকে। এখানে কোনো গণতন্ত্র নেই। যেহেতু পুরো ক্ষমতা একটা পরিবারের হাতে, তাই বুঝতেই পারছেন তাদের স্থিতিশীলতা পুরো অঞ্চলের জন্য কতটা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এদের টার্গেট করছে? কারণটা আসলে একটাই, এদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? এই দেশগুলো কিন্তু জেনে বুঝে আমেরিকার সামরিক অভিযান থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল, কিন্তু শুধুমাত্র তাদের মাটিতে ঘাঁটি থাকার কারণেই তারা এখন হামলার শিকার হচ্ছে। তবে ব্যাপারটা কিন্তু এত সোজা সাপটা নয়। মানে উপসাগরীয় দেশগুলোর সাথে ইরানের সম্পর্কটা ঠিক সাদা কালো নয়। এটা আসলে প্রতিদ্বন্দ্বিতা, বাস্তববাদিতা আর মধ্যস্থতার এক বেশ জটিল জাল। এই জটিলতাটা বুঝতে হলে আসুন প্রধান 3টে দেশের দিকে তাকাই। প্রথমে সৌদি আরব। তারা ঐতিহাসিকভাবেই ইরানের প্রতিপক্ষ। একটা সুন্নি শক্তি হিসেবে শিয়া ইরানের সাথে তাদের আঞ্চলিক ক্ষমতার লড়াইটা বেশ পুরনো। এরপর সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। তাদের অবস্থাটা আরও জটিল। রাজনৈতিকভাবে তারা ইরানকে নিয়ে বেশ সন্দিহান, কিন্তু তাদের বাণিজ্যিক কেন্দ্র মানে দুবাই, সেটার সাথে ইরানের বিশাল অর্থনৈতিক আর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আর সবশেষে কাতার। তারা হলো বাস্তববাদী অংশীদার, কারণ বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটা তারা ইরানের সাথে ভাগাভাগি করে। কাজেই একটা কার্যকরী অর্থনৈতিক সম্পর্ক তাদের জন্য অপরিহার্য। এই পুরো সমীকরণের একটা টার্নিং পয়েন্ট ছিল 2019 সাল। সেপ্টেম্বরে সৌদি আরবের একেবারে মূল তেল স্থাপনাগুলোতে একটা ভয়ঙ্কর ড্রোন আর মিসাইল হামলা হয়। এই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন সাময়িকভাবে প্রায় অর্ধেক হয়ে গিয়েছিল, আর এর পেছনে যে ইরান ছিল সেটাও পরিষ্কার হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে এরপর। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার কোনো সামরিক জবাব দেননি। আর ঠিক তখনই উপসাগরীয় দেশগুলো একটা কঠিন শক্তি বুঝতে পারে। তাদের নিজেদের নিরাপত্তার জন্য এই শক্তিশালী প্রতিবেশীর সাথে মানিয়ে চলার একটা পথ নিজেদেরই বের করতে হবে। আসলে ওই হামলাটা ছিল একটা ওয়েক আপ কল। এটা উপসাগরীয় সব দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে তারা আসলে কতটা অরক্ষিত। এটা শুধু একটা শারীরিক ক্ষতি ছিল না, ছিল একটা বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। তবে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে একটা ব্যতিক্রম আছে, আর সেটা হলো ওমান। ওমানকে বলা যায় একটা কূটনীতিক সেতুবন্ধন। তারা সব সময় পশ্চিম এবং ইরান দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক রেখে চলেছে এবং প্রায়ই একটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। যেমনটা ওমানের পররাষ্ট্রমন্ত্রী একবার বলেছিলেন, আমরা পারমাণবিক চুক্তিতে একটা বড় অগ্রগতির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারপর সবকিছু তছনছ হয়ে গেল। তার এই কথাতেই বোঝা যায় তাদের হতাশাটা ঠিক কোথায়। তারা আলোচনার মাধ্যমে একটা সমাধানের অনেক কাছে চলে এসেছিল, কিন্তু এই নতুন সংঘাত সেই সব সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই আঞ্চলিক সংঘাতটা সারা বিশ্বের জন্য কেন এত মাথা ব্যথার কারণ? এর উত্তরটা লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে, যা বৈশ্বিক শক্তির একটা কেন্দ্রবিন্দু। তো এই হরমুজ প্রণালীটা আসলে কি, আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? সোজা কথায়, এটা হলো বিশ্বের সবচেয়ে জরুরি তেল পরিবহনের রুট। ভাবুন তো, প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের একটা বিশাল অংশ এই ছোট্ট সংকীর্ণ জলপথ দিয়ে কিন্তু পার হয়। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রণালীটা কিন্তু এখনও বন্ধ হয়নি, কিন্তু ঝুঁকির পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এটা তেল ট্যাঙ্কারগুলোর জন্য একটা নো গো জোন বা নিষিদ্ধ এলাকা হয়ে যেতে পারে।
মানে প্রণালীটা হয়তো শারীরিকভাবে কেউ বন্ধ করেনি, কিন্তু যদি হামলা বা ঝুঁকির কারণে জাহাজ কোম্পানিগুলো বিমা না করতে পারে, তাহলে তেল পরিবহন তো এমনিতেই থেমে যাবে। একেই বলে কার্যকরীভাবে বন্ধ হয়ে যাওয়া। এ থেকেই বোঝা যায় যে শুধু সরাসরি হামলা বা শারীরিক অবরোধই আসল ফ্যাক্টর নয়। বাজারের মধ্যে যে ভয় বা আতঙ্ক কাজ করে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা বিমা খরচ, এই দুটোই বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশ ছোঁয়া করে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের শেষ কোথায়? চলুন কয়েকটি সম্ভাব্য সিনারিও নিয়ে ভাবা যাক। দেখুন, বেশ কয়েকটি বিপজ্জনক সম্ভাবনা রয়েছে। প্রথমত, একটা মারাত্মক ভুল, যেমন আমেরিকার একটা মিসটার্গেটেড হামলায় যদি সাধারণ মানুষ মারা যায়, অথবা ইরান যদি একটা বড় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। দ্বিতীয়ত, একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ। ইরানের কাছে সস্তা ড্রোনের বিশাল ভাণ্ডার আছে, যা দিয়ে তারা অনেক দিন ধরে এই সংঘাত চালিয়ে যেতে পারে। তৃতীয়, ইরানের সরকারের পতন। যদিও এটা ঘটার সম্ভাবনা কম, কিন্তু ঘটলে যে বিশৃঙ্খলা তৈরি হবে তা অকল্পনীয়। আর চতুর্থ, একটা উত্তেজনাকর যুদ্ধবিরতি। মানে একটা সমাধান হয়তো পাওয়া গেল, কিন্তু মূল সমস্যাগুলো রয়েই গেল, যা ভবিষ্যতে আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? মার্কিন এবং ইরানি দুই পক্ষের সূত্র থেকেই কিন্তু একই ধরনের কথা শোনা যাচ্ছে। তারা বলছে, আমরা তো সবে শুরু করেছি, অপেক্ষা করুন, আসল আঘাত এখনও বাকি। এই যে দুই পক্ষই একে অপরকে শক্তি দেখাচ্ছে আর ইঙ্গিত দিচ্ছে যে সামনে আরও বড় কিছু হতে চলেছে, এটাই পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলছে। তাহলে সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, একটা বিপজ্জনক সীমা কিন্তু ইতিমধ্যেই পার হয়ে গেছে, আর দুই পক্ষই আরও বড় পদক্ষেপ নেওয়ার কথা বলছে। তাহলে কি উপসাগরীয় অঞ্চলটা সত্যিই একটা বিস্তৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?